সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। দর্শক, হুমায়ুন কবির একজন সৃজনশীল মানুষ, যিনি জুলভার্ন নামে লেখালেখি করতেন বিভিন্ন ব্লগ সাইটে। 2018 সালের 27 অক্টোবর পিরোজপুরগামী একটি লঞ্চের কেবিন থেকে তাকে তুলে নিয়ে যায় র্যাব। এরপর 11 দিন তার কোনো খোঁজ ছিল না। এ সময় তার উপর চলে অবর্ণনীয় নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আজ আমাদের অতিথি তিনি। তার মুখ থেকেই শুনব সেই ঘটনার আদ্যোপান্ত। হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। এছাড়াও আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ উত্তরার স্কুল ছাত্রী নাইমা সুলতানার মা আইনুন নাহার। নাইমা সুলতানা 24-এর গণ আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা। নিজ বাসার বারান্দায় যিনি পুলিশের গুলিতে শহীদ হন। মা আইনুন নাহারের মুখে শুনব সেই দিন কি ঘটেছিল, সেই ঘটনা। আইনুন নাহার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা হুমায়ুন কবির ও শহীদ নাইমা সুলতানার উপর নির্মিত ছোট্ট ছোট্ট দুটি প্রতিবেদন দেখে নেব। 24-এর 16 জুলাই নিজের ফেসবুকের টাইমলাইনে নাইমা সুলতানা লিখেছিলেন, আন্দোলন হবে এবার রংতুলিতে, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। সত্যি, মেধাবীরা মুক্তি পেয়েছে, কিন্তু তা দেখে যেতে পারেনি উত্তরার মাইলস্টোন স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী নাইমা আক্তার। তার আগে 19 জুলাই নিজ বাসার বারান্দায় দাঁড়ানো অবস্থায় পুলিশের গুলিতে মারা যান তিনি। এর আগের দিন 18 জুলাই রাতে নাইমা তার মার কাছে জানতে চেয়েছিল, অনেকেই পুলিশের গুলিতে মারা যাচ্ছে, আমিও যদি আন্দোলনে গিয়ে মারা যাই, তুমি মানুষকে কি বলবে? নাইমা বলে ওঠে, আমি যদি মারা যাই তখন বলবে আমার মেয়ে শহীদ হয়েছে। এর পরের দিনই শহীদের খাতায় নিজের নাম লেখানোর সৌভাগ্য অর্জন করেন কিশোরী নাইমা। নাইমা সুলতানার জন্ম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমুয়াকান্দা গ্রামে 2009 সালের 25 জুলাই। তার বাবার নাম গোলাম মোস্তফা আর মাতার নাম আইনুন নাহার। নাইমা সহ তাদের মোট 3 সন্তান। ছোটবেলা থেকেই নাইমারা প্রখর মেধাবী। সে কারণে হোমিও চিকিৎসক গোলাম মোস্তফা সন্তানদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে 2022 সালে তাদের ঢাকায় পাঠান পড়াশোনার জন্য। সেই থেকে উত্তরার ওই বাসাটিতে বসবাস করতেন তারা। সারাদিন রাজপথের আন্দোলন শেষে ঘরে ফিরে রং তুলির আঁচড়ে বিপ্লব ফুটিয়ে তুলতেন নাইমা সুলতানা। তার হাতের স্পর্শে পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো বিপ্লবীরা যেন কথা বলতো প্রতিরোধের অগ্নিপীড়া হয়ে। কে জানত হাসিনার ঘাতক পুলিশ এই সৃজনশীল মেয়েটিকেও হত্যা করবে? 19 জুলাই রাতে মায়ের সঙ্গে বারান্দায় দাঁড়িয়েছিল নাইমা। আচমকা একটি গুলি এসে তার মস্তক ভেদ করে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন নাইমা। তারপর চিরদিনের জন্য চলে যাওয়া। নাইমার শোকে যেন আজও পাথর হয়ে পড়ে রয়েছে তার রং পেন্সিল, আর্ট পেপার আর ডায়েরির ধূসর পাতাগুলো। হুমায়ুন কবিরের জন্ম 1959 সালে বঙ্গোপসাগরের তীরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ দেবত্র গ্রামে। তার বাবা আব্দুল কাদের ও মা আম্বিয়া খাতুনের 7 সন্তানের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। বাবা ছিলেন রাজনীতিক ও সমাজসেবক। সেই হিসেবে অনেক মানুষের সহচর্য আর নানা মত ও পথের মানুষের সঙ্গে মেশার অসামান্য যোগ্যতা নিয়ে ছোটবেলা থেকে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। হুমায়ুন কবির 1973 সালে স্থানীয় বোকাবুনিয়া আদর্শ হাই স্কুল থেকে এসএসসি এবং 76 সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর 76-77 সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে। মাস্টার্স শেষ করে কর্মজীবন শুরু করেন ব্যবসায়ী হিসেবে। এখন তিনি পুরো দস্তুর একজন ব্যবসায়ী, তবে তার শখ লেখালেখি করা। মূলত
উদার পারিবারিক কাঠামো থেকে বেরিয়ে আসা হুমায়ুন কবির বিশ্ববিদ্যালয়ের বৃহৎ পরিসরে এসে নিজেকে আরও উন্মুক্ত চিন্তার জগতে সামিল করেন। উদার নৈতিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় তার চিন্তা লেখালেখি ধীরে ধীরে গণমানুষের চিন্তার জগতে প্রভাব ফেলতে থাকে। তার লেখালেখির বিষয়বস্তু গতানুগতিক ধারার কিছুটা বাইরে, উপস্থাপন এবং প্রকাশের ভঙ্গিও ভিন্ন। সে কারণে সামাজিক মাধ্যমে তার লেখালেখি ব্যাপক প্রভাব ফেলে। পারিবারিক কারণেই হুমায়ুন কবির জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত। সে কারণে বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময় স্বাভাবিকভাবেই তার লেখালেখিতে ছিল সমালোচনা। রাষ্ট্র ও জনগণের বৃহত্তর কল্যাণের জন্য হুমায়ুন কবির তার লেখনী চালিয়ে গেলেও তা সহ্য করতে পারেনি ফ্যাসিস্ট গোষ্ঠীটি। কেবল এই অপরাধেই একদিন তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপরের দিনগুলো ছিল বিভীষিকাময়। নিপীড়ন আর নির্যাতনের সেই দিনগুলো কোনো দিনও ভুলতে পারবেন না এই সৃজনশীল মানুষটি। দর্শক, প্রতিবেদন দুটি দেখে নিলাম। এবার অতিথিদের মুখ থেকেই শুনব তাদের উপর যে নিপীড়ন চালানো হয়েছে, যে নিষ্পেষণ চালানো হয়েছে, সেই সবের বিস্তারিত। প্রথমেই যাচ্ছি হুমায়ুন কবির, আপনার কাছে। আপনি পেশায় একজন ব্যবসায়ী, লেখালেখি আপনার এক ধরনের শখ। আপনি একটু রাজনীতি সচেতন মানুষ, সমাজের বিভিন্ন অসঙ্গতি, সংকট, এগুলো নিয়ে লেখালেখি করেন বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এগুলো একজন নাগরিক হিসেবে আপনি আপনার দায়বোধের জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে করেছেন। কিন্তু কেন আপনাকে গ্রেপ্তার করা হলো বা কেন আপনাকে তুলে নেওয়া হলো? 2007 সালে যখন 1/11 পরিবর্তন হয়, তখন থেকে আমাদের মধ্যে একটা ভয় এবং আমরা বাস্তবতা উপলব্ধি করি যে বিএনপির উপর একটা স্টিম রোলার চালানো হতে যাচ্ছে। তো সেই বুঝে আমরা ব্লগে তখন গুটি কয়েক জাতীয়তাবাদী বা বিএনপি অন্তঃপ্রাণ যারা লেখালেখির সাথে জড়িত, তারা এরকম আমরা 4-5 জন মিলে আমরা ব্লগে লেখালেখি শুরু করি প্রচণ্ড আওয়ামী বিরোধিতার মুখে। তো সেখানে আমরা এই আমার নিজের নামে আমি লিখতে ভয় পেতাম যে নিজেকে হাইড করে, আমি জুলভান আমার নাম না, ওটা আমার নেক নেম বা আমার ছদ্ম নেম, ব্লগ নেম। তো ওই নামে আমি লেখালেখি শুরু করি। 10 সালে আবার শুরু করলাম ফেসবুকে লেখালেখি, এবং সেখানে বিভিন্ন অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে লেখালেখি করি। এবং প্রথম শুরুটা হয় ইলেকশনের বিরুদ্ধে, যে ইলেকশনে একটা ভুয়া ইলেকশন হয়েছে, সেটা যে ওই ইলেকশনে কারচুপি হয়েছে এটা আমরা তুলে ধরি, এবং বিডিআর হত্যাকাণ্ডের সম্পর্কে আমরা সোচ্চার হই। 2018 ইলেকশনের সময় আগে আমরা এটা নিয়ে আর বেশি সোচ্চার হই যে এরকম আরেকটা ইলেকশন হতে যাচ্ছে, এবং এটা মূলত ইন্ডিয়ান একটা কারসাজি। ওরাই এটাকে ইলেকশনের নামে এই সরকারকে দীর্ঘায়িত করার জন্য ইলেকশনটা চাপাই দিচ্ছে, যেটার মধ্যে আমাদের গণমানুষের কোনো সম্পৃক্ততা নাই। তো এই লেখালেখি এক পর্যায়ে আমাকে বিভিন্নভাবে থ্রেট করা হচ্ছিল বেনামে। এটা গোয়েন্দারা কিন্তু নাম বলতো না, এটা কারা যে আমার লেখালেখি টেলিফোনে এবং বিভিন্ন জায়গায়। যখনই আমি মিছিলে মিটিংয়ে গেছি, যে তখন আমাকে বলা হয়েছে যে আমাকে আলাদা করে নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওখান থেকে আলাদা করতে পারে নাই। তো এইভাবে আর কি লেখালেখি করি আমি। হঠাৎ 2018 সালের 27শে অক্টোবর আমি আমার পারিবারিক কাজে, আমার গ্রামের বাড়ি পিরোজপুর, তো ওখানে একটা জমি জমা সংক্রান্ত আমাদের একটা পারিবারিক মামলা ছিল। সেই মামলায় আমি যাচ্ছি হাজিরা দেওয়ার জন্য। বাসা থেকে আমি বের হয়েছি 3:30 নাগাদ, আমার লঞ্চ ছিল 6টায়। তো তখন জ্যাম ছিল, তো উবারে বসা অবস্থায় ট্রাফিক জ্যামে আটকা পড়েছি কাটাবনের ওখানে। ওই সময় বারবারই ফোন আসে আননোন নাম্বার থেকে। আননোন নাম্বার আমি কখনোই ধরি না, এরকম একটা বিষয় ছিল। কিন্তু ওই সময় কেন যেন আমি হঠাৎ করে বিরক্ত হয়ে আর কি নাম্বারটা ধরেছি, যে আপনি বারবার কেন ফোন করছেন বা কিছু। তখন বললেন যে স্যার আমি IWT এর ইয়ার থেকে রিজার্ভেশন থেকে ফোন করেছি, রিজার্ভেশন আছে, আপনি কি যাবেন পিরোজপুরে? হ্যাঁ আমি যাচ্ছি এবং আমি আসতেছি। এইভাবে কথা হলো। এরপর আর একটা ফোন আসে কিছুক্ষণ পরে, তো বললো যে হুমায়ুন কবির কেমন আছেন আপনি? তো আমি বললাম যে কে বলছেন? বলছে আপনি চিনবেন না, দেখেন না পরিচয় করে, কণ্ঠস্বর শুনে বুঝতে পারছেন না? তো আমি বললাম না, কণ্ঠস্বর শুনে বোঝার মতন এত এলেম আমার নাই, তো আপনি আপনার পরিচয় দেন কে? তো বললো যে আপনি কোথাও যাচ্ছেন? আমি বললাম হ্যাঁ আমি যাচ্ছি। তো এরপর লাইনটা কেটে দিল, কেটে দিয়া বলছে আমার একটা ফোন আসছে, আমি আবার ফোন দিচ্ছি। তো এই 15 মিনিট পরে আবার ফোন দিয়েছে। তো বললো যে আমাকে এবার আপনি কোথায় আছেন এখন? আমি বললাম আমি তো ইয়াতে আছি,
স্টিমারে যাব, উবারে আছি। তো বলল যে পিরোজপুর যাচ্ছেন, আসবেন কবে? তো আমি বললাম যে আপনি কে বলছেন, আপনার পরিচয় না দিলে তো আমি আপনার সাথে এই বাতচিত করার আগ্রহী না। তো বললো যে রাজীব নামে কাউকে মনে পড়ে, চেনেন? আমি বললাম, রাজীব? আপনি কোন রাজীব? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আত্মীয়? আমার ভাইয়ের ছেলেও একজন আছে রাজীব। কে রাজীব? আপনি কোন রাজীব? তো বলছে এই তো চিনতে পারছেন, আপনি আশা করি যে চিনে ফেলবেন। এই তো আপনি আসবেন কবে? আমি বললাম যে ভাই আমি আপনাকে চিনি না, আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। তো বলল যে ঠিক আছে, কথা না বলেন, আপনার সাথে দেখা হবে, সামনাসামনি দেখলে তখন আপনি কিন্তু লজ্জা পাবেন যে আপনি আমাকে চিনতে পারেন নাই, আমি আপনার বন্ধু মানুষ। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এই করতে করতে আমি সদরঘাটে চলে যাই। তখন 4:30 5টা এরকমের বাজে। স্টিমারে উঠলাম, স্টিমার টার্ন, দোতলায় উঠে আমি কেবিনে গেলাম। তো আমার কেবিন নাম্বার রিজার্ভ ছিল 3 নাম্বার কেবিন। তো ওখানে যাই দেখি বেসিনে একটু প্রবলেম, ভিতরের রুমের মধ্যে পানি পড়তেছে। তখন ওই বয়দেরকে ডেকে বলার পরে ওরা বললো যে ঠিক আছে স্যার, আপনাকে আমি 7 নাম্বার কেবিনটা দিচ্ছি। তো আমি 7 নাম্বার কেবিনে গেলাম। যাওয়ার পরে এক ভদ্রলোক আসলেন, বয়স্ক ভদ্রলোক। তো উনি এসে বললেন যে আপনার শুনলাম আপনি ডাবল বেড একা যাচ্ছেন, ডাবল বেডে, তো আমাকে কি নেওয়া যায়? আমি কেবিন পাইনি, আমিও পিরোজপুরে যাবো, কাউখালী যাব। তো আমি বললাম যে আমি আসলে একা যেতেই পছন্দ করি, এই জন্যই আমি ডাবল কেবিন একাই যেতে চাই। তো বলছে যে আমরা, যদি আপনি একটা সিট ছেড়ে দেন তাহলে তো আমার জন্য ভালো হয়, আমরা একসাথে যেতে পারি, আমি শেয়ার করব আপনার সাথে। আমি বললাম আপনি কি করেন? বললেন যে আমি সাংবাদিক, বিবিসির সাংবাদিক, আমার নাম মোর্শেদ আলী খান এবং ডেইলি স্টারেও আমি কাজ করি। তো যখন সাংবাদিক বলেছেন, স্বভাবতেই আরও একটা বয়স্ক লোক, ওনাকে আমি সম্মান দিলাম। ঠিক আছে, আপনার শেয়ার করার দরকার নাই, ভাড়া শেয়ার করার দরকার নাই, ভাড়া তো আমি অ্যাডভান্স দিয়েছি, আপনি আসেন, একসাথে গল্প করতে করতে যাওয়া যাবে। তখন মাগরিবের আজান দিয়েছে। মোর্শেদ সাহেবকে বললাম যে স্যার আপনি কি নামাজ আদায় করবেন? বললেন না আমি করবো না, আপনি করে আসেন। তো আমরা ওখানে ওই কয়েকজন যাত্রী আর ওই স্টাফ, এদের সাথেই আর কি একসাথে জামাতের নামাজ আদায় করলাম। করার পরে উনি এসে দেখি রুমে উনি নাই, উনি সামনে সেলুনে, স্টিমারের সেলুনের সামনে বসা। আমি 2 মগ কফি নিয়ে গেলাম, একটা আমার জন্য, একটা ওনার জন্য, গিয়ে ওনার হাতে দিলাম। তখন দেখি আরও ওখানে যাত্রী আছেন, 6 জন বিদেশি যাত্রী আছেন, তারা সুন্দরবন দেখতে যান। ওনাদের সাথে একটু এর মধ্যেই আর কি আলাপ হয়েছে, এক ধরনের আড্ডা জমে জি গেছে। জি জি। ওনারা স্পেনীয় নাগরিক এবং ইটালিয়ান। তো ওনারা দল বেঁধে আর কি সুন্দরবন দেখতে যাবেন। তো আমি আর কি সুন্দরবন সম্পর্কে একটু কিছু বলতে বললো, আমি বললাম। আর এই স্টিমারটা সম্পর্কে, টার্ন স্টিমারটা, এটা সম্পর্কে, যে হুইলওয়ালার স্টিমার এখনো চলতেছে বাংলাদেশে, তো আমি এটা বললাম যে এটা এত বছর আগে, প্রায় শতবর্ষী, আমার এটার এই ব্যাকগ্রাউন্ড এই বলতেছি, এবং কফি খাচ্ছি। হঠাৎ করে এক ভদ্রলোক, খুব স্মার্ট, সে বলছে হ্যালো হুমায়ুন কবির, কেমন আছেন? এই বলে আমাকে হাত দিয়েছেন। এখন আমাদের তো একটা সহজাত প্রবৃত্তি যে হাত জাগাইলেই আমরা হাত করে ফেলি। আমি বাম হাতে খাই। তো আমি হ্যান্ডশেক করলাম। তো না, আমি তাকাইছি না, হ্যান্ডশেক করে বলছে হুমায়ুন কবির জুলভান ওঠেন। যেই জুলভান বলছে আমার সারা শরীরের মধ্যে একটা শিহরণ জেগে গেছে। জুলভান বলছে, এই তো উনি হাত ধরে আমাকে জাগিয়ে ফেলছে। আমি মগটা এখানে রেখেছি পাশে কফির। কিন্তু ওই যে আর সবাই যারা, তারা কিন্তু সবাই কথা বলতেছে, কেউ খেয়াল করে নাই যে এটা হয়তো পরিচিত লোক বা কিছু। যেই আমি দাঁড়িয়েছি, সাথে সাথে আরও 4 জন লোক, এরা এসে একেবারে আমার গায়ের সাথে মিশে দাঁড়িয়েছে, এমনভাবে দাঁড়িয়েছে যেন আমার সাথে কথা বলতেছে। এবং একজন আমার এই পিছনে বেল্ট এখানে হাত দিয়ে ধরেছে প্যান্টের, আর 2 জনে এপাশে একজনে পিস্তল ধরেছে, এখানে একজন পিস্তল ধরে। তো আমি হঠাৎ করে এখন আমি কি করতে পারি, এই মুহূর্তে আমার কী করা উচিত? আমি কি জাম দিয়া নদীতে পড়বো? এরকম একটা চিন্তা ভাবনা গেছে। আমি আস্তে আস্তে করে আর কি ইয়াতে রেলিংয়ের পাশে যাচ্ছি, কিন্তু ওই সুযোগ আর আমাকে দেয় না। ওরা এমনভাবে ধরে রাখছে, টেনে নামায় নিয়ে যাচ্ছে। যখন নামিয়ে নিয়ে যাচ্ছে এরকম, তখন আমি ভাবলাম যে আমার তো কিছু বলা উচিত এখানে, যে কাকে বলবো। আমি প্রথমে ইংরেজিতে বললাম, ওই যারা বিদেশি তাদেরকে টার্গেট করে, যে আমাকে জোর করে তুলে নেওয়া হচ্ছে, এনাদেরকে আমি চিনি না। তখন আমাকে আমার ঘাড় একদম এরকম করে দিয়েছে, এইদিকে তাকাও, এদিকে সেদিক তাকানো যাবে না। তখন পিছন থেকে কেউ একজন বলতেছেন যে ওনাকে এভাবে আপনারা কারা নিয়ে যাচ্ছেন, কে আপনারা? তখন ওরা বলছে আমরা গোয়েন্দা বিভাগের লোক, ডিবির লোক।
তো এটা বলেছে। এখন এই পিছনে যে কে জিজ্ঞেস করেছে সেটা আমি জানি না, হয়তো মোর্শেদ সাহেব, এটাই আর কি মনে করে, কারণ ওখানে বাঙালি একজনই ছিলেন, আর ওই ছিলেন, অ্যাটেন্ডেন্ট ছিলেন। মোর্শেদ আলী খান। হ্যাঁ, মোর্শেদ আলী খান উনি ছিলেন। তো এইভাবে আমাকে এই 3-4 মিনিটের মধ্যে দোতলা থেকে নিচে নামিয়ে নিয়ে আসলো। তো আমাকে নামিয়েই ওই দেখে একটা মাইক্রোবাস, তখন উজ্জ্বল লাইট, ওখানে সন্ধ্যা হয়ে গেছে, তো তো লাইটে বুঝতে পারছি না ওটা সিলভার কালার না হোয়াইট কালার। ওই মাইক্রোবাসের দরজা খোলা এবং পাশে অন্যান্য লোকজন দাঁড়ানো আছে, সবাই সিভিল ড্রেসে। তো পিছনের সিটে, মাইক্রোবাসের পিছনের সিটে 3 জন বসা, মাঝখানের সিটে একজন উঠলেন, আর একজন, তারপরে আমি, তারপর আমাকে উঠানোর সাথে সাথেই আমার 2 হাত পিছনে নিয়ে হ্যান্ডকাপ লাগাই দিলেন এভাবে, এবং চোখের চশমাটা খুলে নিয়ে চোখ বেঁধে ফেলেন ভেজা গামছা দিয়ে। ওই আমি দেখতেছিলাম যে ওখানে সামনে রেলিংয়ে অনেকগুলো পাশে গামছা ঝুলানো আছে, এটা আমি দেখেছি। তো এভাবে চোখ বেঁধে ফেললো। সামনে আরও 3 জন বসলেন, আর আরেকজন যিনি আমাকে হুমায়ুন কবির বলে করেছিলেন, উনি ড্রাইভারের পাশে বসেছেন। তো গাড়িটা চলতে করলো, গাড়ির গ্লাস ব্ল্যাক গ্লাস, বাইরে তো কিছু দেখার তো প্রশ্ন হয় না, যেহেতু আমার চোখ বাঁধা কারণে শুনছি না, হালকা শুনতে পাচ্ছি। গাড়ি চলতেছে একটু একটু করে। এই তো কতক্ষণ গেছে আন্দাজ করি যে হয়তো আধা ঘন্টা হবে। তো এক পর্যায়ে টের পেলাম যে স্লাইডিং ডোর খোলার যেরকম শব্দ, ওই রকম শব্দ হলো। গাড়িটা একটু উঁচু দিয়ে উঠেছে, উঠে আবার একটু সামনে গেছে। আমাকে যেভাবে ধরে না উঠেছিল গাড়িতে, ঠিক ওইভাবেই 2 জন আমাকে নামিয়েছে। নামানোর পরে আমাকে দাঁড় করাইয়া বলে সোজা হয়ে দাঁড়াও। তো আমি সোজা দাঁড়ালাম। কেউ একজন আমার এভাবে তুলে দিয়েছে। আমি সন্দেহ করতেছি যে হয়তো আমার ছবি তুলতেছে, এমন হতে পারে আর কি। তারপরে এই 1-2 মিনিটের ব্যাপার। এরপরে আমার নিয়ে গেল, পায়ের মোজা খুলে নিয়ে গেল, বেল্ট খুলে নিয়ে গেল, জুতা খুলে নিয়ে গেল। এটা খুলে নিয়ে আমাকে 15-20 কদম হাঁটিয়ে, এর মধ্যে 2টো স্টেপ আমি সিঁড়ি করেছি, ওই 2-3 স্টেপের সিঁড়ি, এটা ভেঙে আমাকে নিয়ে গেছে একটা রুমের মধ্যে, নিয়ে বসালো। ওই রুমটা এসি রুম ছিল। তো বসায় আর কোনো শব্দ টব্দ পাচ্ছি না, আমি ওখানে চুপ করে বসে আছি। এই কতক্ষণ যাওয়ার পরে হাত চোখ বাঁধা। হ্যাঁ, হাত চোখ বাঁধা। তো কতক্ষণ পরে এশার নামাজের আজান হচ্ছিল। তো আমি এশার নামাজ তখন আন্দাজ করি যে 7টার দিকে আজান হয়, এরকমের হয়তো 7টা বাজে। তো আমি একটু করার জন্য যে এখানে কেউ আসেন, আমি নামাজ পড়তে চাই, এই তো কয়েকবারই বলার পরে ওই দরজা খুলেছে, দরজা খোলার শুনতে পাচ্ছি, স্লাইডিং গেট যেটা বা দরজা। তো খোলার পরে সে বললো যে অজু করতে হবে। আমার অজু ছিল, কিন্তু আমি বললাম যে হ্যাঁ, অজু করতে হবে। এই তো আমাকে ঠিক ওইভাবে 2 জন 2 পাশে ধরে হাঁটিয়ে নিয়ে গেল। ওই 2 স্টেপ সিঁড়ি এবারও আমি করেছি। তারপরে এক জায়গায় নিয়ে আমার চোখের বাঁধন এবং হ্যান্ডকাপ খুলে দিল। তো চোখের বাঁধন খোলার পরে দেখি যে ওখানে একটা খুব সুন্দর একটা বাথরুম, ওয়াশরুম, সেখানে 3টে বেসিন দেওয়া আছে, এবং ওই রেলিংয়ে সাদা টাওয়েল ঝুলানো আছে। তো দেখলেই বোঝা যায় খুব অফিসাররা, খুব হাই অফিসিয়ালরা ব্যবহার করে এরকমের। তো আমাকে ওইভাবে করে চোখ বেঁধে আবার সে নিয়ে আসলো একটা রুমে। তো রুমে এসে চোখ খুলে দিল এবং হ্যান্ডকাপ খুলে দিল, একটা জায়নামাজ দিয়ে বললো যে এখানে আপনি নামাজ পড়েন। তো আমি ওনারা আবার দরজাটা বন্ধ করে চলে গেল। রুমের মধ্যে আমি একা, তাকে আমি চারিদিকে দেখতেছি কোথায় পরিবেশ কেমন দেখলেন? হ্যাঁ, পরিবেশটা কেমন। তো দেখি একটা সেক্রেটারি টেবিল আছে, সেক্রেটারি টেবিলের সামনে 2টো ভিজিটর চেয়ার। টেবিলটা, সেখানে একটা কাগজ লেখা আছে, সেটা দেখতেছি লেখা আছে SI মাসুদ রানা, নিরস্ত্র, ব্র্যাকেট। এইটুকু আমি কোনো রকম দেখতে পাচ্ছি, আর আমি রিডিং গ্লাস ছাড়া দেখতে পারি না, একটু তো ওইটা কষ্ট করে দেখেছি। এরা তারা দিচ্ছে আপনি নামাজ পড়েন, তাড়াতাড়ি হয়েছে। এর মধ্যে আমি এসে নামাজ পড়লাম। একদম নামাজ পড়ার সাথে সাথে আবার ওরা এসে ঠিক এইভাবেই হাত পেছনে নিয়ে হ্যান্ডকাপ লাগাই দিল, চোখে গামছা দিয়ে বেঁধে দিল, এবং এইবার টিস্যু নিয়ে আমাকে এই নিচে ঢুকাই দিয়েছে, এবং আমাকে জিজ্ঞাসা করতেছে আমি দেখতে পাই কিনা। দেখতে পাই না, সেটাই বললাম। এই হয়তো কিছুক্ষণ সময় বসছি, এর মধ্যেই অফিসাররা আসলে যে সময় হয়, বাঁশির ফু দেয়, ওরকমের একটা শব্দ, যে গার্ড সাবধান, এই কথাটা আমি শুনেছি। এবং মোটরসাইকেলের শব্দও শুনেছি সাথে, যে পাইলট মোটরসাইকেলের শব্দ। তো এই হয়তো 5 মিনিট পরে, আরও 5 মিনিট পরে আমাকে নিয়ে গেল যে স্যারের সামনে
সালাম দিবা। এতক্ষণ আমাকে আপনি আপনি বলছে, এখন তুমি বলতেছে। তো আমি বসলাম, বলতেছে যে আপনার নাম কি? আমি বললাম হুমায়ুন কবির। আপনাকে এখানে কেন নিয়ে আসছে? আমি বললাম জানি না। তো আরেকজনে বলতেছে যে ঠিক আছে, ওগুলো জানা যাবে, আপনি কি খাবেন বলেন। তো আমি বললাম না, কিছু খাবো না। বলছে না, আপনি কফি খান, আপনি তো কফি পছন্দ করেন। এর আগেই আমি একটা কফি নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। কফি, আমি ব্যক্তিগতভাবে কফি খুব ভক্ত, তো ওই কফি নিয়ে অনেকগুলো লেখা ছিল আমার। তো আপনি কফি খান বা চা খান? তো আমি বললাম না, আমার খেতে ইচ্ছা করছে না। তো বলছে আরে খান না, আপনি খেলে আপনারাও খেতে পারি। আমি বললাম বলেন চা না কফি? আমি বললাম ঠিক আছে, চা দেন। তো একজন বলতেছে এই ওনাকে চা দে। এই বলার সাথে সাথে আমার এই গাল এবং ঘাড় সহ আমাকে লাথি মারার পরে যাই আমি, যেহেতু আমার তো ব্যালেন্স তো রাখার কোনো, একে তো চোখ বাঁধা, দ্বিতীয়ত হাত পিছনে, আমি পড়ে গেলাম। মুখ থেকে শুধু রক্ত নোনা বেরোচ্ছে, যে আমার দাঁত পড়ে গেছে মনে হচ্ছে আমার এরকমের। এই পড়ে যাওয়ার সাথে সাথে শুধু লাথি আর পিটানি, পাড়াচ্ছে, হাত এরকমের পিছনের হাত এইভাবে করা, এই হাতের উপরে এইভাবে পাড়াচ্ছে, আর আঙ্গুলের পায়ের পাতার উপরে। আমি চিৎকার করতেছি, চিৎকার করার সাথে সাথে ওরা আমার মুখের মধ্যে একটা কাপড় ঢুকাই দেয়। এই কাপড় ঢুকাই দিয়া বেধড়ক মার, মানে কোনো কথা জিজ্ঞেস করছে না, শুধু মারতেছে। যখন আমি সম্ভবত যে ওইটা পানি না প্রস্রাব কিছু আমি বুঝতে পারছি না, কারণ আমার ওই হুঁশ নাই, আমি অজ্ঞান হয়ে গেছি সোজা কথা। কিছুক্ষণ পরে যে একটু হুঁশ হয়েছে, আমার দেখি চোখে মুখে পানি দিচ্ছে কেউ একজন। তো ওটাই হুঁশ হয়েছে, ওঠা। তো আমি বললাম যে আমাকে একটু পানি দেন, মানে আমি একটু পানি খাবো। তো একজন, ওই যে লোকটা আমাকে মেইনলি প্রশ্ন করেছে, উনি বলতেছে ওই কোল্ড লিকার দাও। তো আমার তো দেখার কোনো সুবিধা নাই, তো আমাকে ঠান্ডা পানি মতন কিছু দিল মুখের মধ্যে, বোতলটা ধরলো, আমি খেলাম। খাওয়ার পরে আবার বললো যে তুই কি করিস? তো আমি বললাম যে আমি ব্যবসা করতাম। তো তোকে এখানে আনছে কেন? আমি বললাম আমি জানি না, আপনারা নিয়ে আসছেন কেন? তুই জানোস না? এই বলে আবার আমাকে মারা শুরু করলো। আবার পড়ে গেলাম। তো এইবার আমার ওই চোখের বাঁধনটা খুলে গেছে, গামছাটা নিচের দিকে। তখন আমি দেখি একটা প্রেসিডেন্ট চেয়ারের টেবিলে ওই লোকটা বসা, ওই মৃদু স্বরে যে কথা বলে, হ্যাঁ হ্যাঁ, যিনি আমাকে ওই হাই হুমায়ুন কবির, ওই ভদ্রলোক বসা। আর পাশে আরো দুই দিকে 4-5-6 জন এরকমের হবে, অতটা তো দেখতে পানি এক মুহূর্তের মধ্যে। তো এই চোখ বাঁধার সাথে সাথে এরপর ওরা এসে একদম শক্ত করে চোখ বাঁধলো। মানে তারা কি ইউনিফর্ম পরেছে? না, সবাই সিভিল। তো আর শক্ত করে বাঁধলো, বেঁধে এরপরে বিভিন্ন ধরনের প্রশ্ন, যে আমি অমুক লিখছি কেন, অমুক পোস্ট দিয়েছি কেন। এর মধ্যে একটা পোস্ট দিয়েছিলাম জনাব তারেক রহমানের একটা ছবি, আপনাদের নিশ্চয়ই মনে আসে, 11 সরকারে পরে তাকে ঝুলাইয়া তারপর করেছিল। তো ওই ছবিটা দিয়ে আমি লিখছিলাম যে কোনোদিন যদি সুযোগ আসে, তোমার ছেলেকে এভাবে ঝুলানো হবে এবং তেজগাঁ 7 রাস্তার মোড়ে ঝুলানো হবে। তো ওইটা কাকে মেন করেছিলাম, এটার আমি জবাব কি দেবো, কারণ এটা তো আর জবাব দেওয়ার মতন নাই। তো এরপর বলে এইবার ওরা ঝুলা। হ্যাঁ, তো আমাকে ঝুলালো, ঝুলাই আমাকে যেভাবে যতক্ষণ পারে ততক্ষণ মারলো। মানে লাঠি দিয়ে? হ্যাঁ, লাঠি দেয়া, এবার লাঠি দেয়া। এবং এবার মারার মধ্যেই হইলো যে আমার হাঁটুতে মারতেছে, আর কোমরে মারতেছে, এখানে মারতেছে, 2 কাঁধে। এখন আমার এই কাঁধ জমা, মানে ফ্রোজেন শোল্ডার হয়ে রয়েছে। তো এই মারতে মারতে আমি আবার বেহুশ হয়ে যাই। তখন আপনি ঝুলানো? হ্যাঁ, ঝুলানো। এই তো আবার নামায়। এবার ওই যে ভিজে গেছি আমি, সম্পূর্ণ ভেজা। ভিজে গেলেন কি রক্তে? না, হয়তো প্রস্রাবে হয়তো বা কিছু হতে পারে, অথবা আর রক্ত তো আছে, আর মুখ তো আমার মুখ দিয়ে রক্ত পড়তেছে। তো এভাবে করার পরে বলতেছে যে ওকে দুল পরাই দাও। তো আমি তো আর কিচ্ছু বুঝি না, দুল পরা, ওই অল্প অল্প কথা শুনি, যেহেতু এই পর্যন্ত বাধা, সাউন্ড খুব লো আসে। তো আমার কানে ক্লিপ লাগাইলো, আর এখানে বসা আমার 2 হাত এখানে ব্যান্ড দিয়ে বেঁধে দিল। এবার চেয়ারে বসানো,
দেওয়ার পরে ইলেকট্রিক শক দিল। প্রথমে যে 3-4-5 সেকেন্ড এরকম আর করে, এবার 3-4 বার দেওয়ার পরে একবার এমন যে ধুম করে একটা শব্দ হলো, আমার কান বন্ধ হয়ে গেল, আমি আবার পড়ে গেলাম। চেয়ার সহ? হ্যাঁ, চেয়ার থেকে পড়ে গেলাম, চেয়ার সহ পড়ে গেলাম। এই তখন বলে যে তোর পাসওয়ার্ড বল, ইমেইল আর ব্লগের পাসওয়ার্ড। তো আমি বললাম যে আমার তো আসলে এটা সবসময় আমার পিসি বা আমার ল্যাপটপ আমি নিজেই ব্যবহার করি, ওটা পাসওয়ার্ড করা লাগে না প্রতিবার। স্টোরের মতনই অনেকগুলো চেয়ার টেবিল, এক জায়গায় বসে একটা লোক কাজ করতেছে। তো সেখানে আমাকে নিয়ে বসানোর পরে আমি এদের পরে পাসওয়ার্ডটা মিলে গেছে, আমাকে সাথে সাথে আবার বেঁধে ওইভাবে নিয়ে আসছে। এই তো নিয়ে আসার পরে আমাকে বলতেছে যে 700 কোটি টাকা তারেক রহমান পাঠিয়েছে, ওটা কার কার কাছে আছে টাকা। তো আমি বললাম যে আমি জানি না এইসব বিষয়ে, এই লেখালেখি করিস, তোকে টাকা দেয় কারা, কত টাকা করে দেয়? আমরা কেউ টাকা দেয় না, আমার 200-300 টাকা একটা, তখন 200 টাকা একটা ছিল, মান্থলি সাবস্ক্রিপশন রেট ছিল, যে এটা আমি আমার নিজের পকেট থেকেই দেই এবং আমি নিজের স্বেচ্ছায়ভাবে লেখি, কেউ আমাকে করে না। তো বলল যে না, 700 টাকার কথা বলতে হবে। এই মুহূর্তে শুনে আবার দরজাটা খুলেছে, খুলেই বলতে, স্যার ওর সব আমলনামা পেয়ে গেছি, ওর সব আমলনামা পেয়ে গেছি। তো আমি জানি না কিসের আমলনামা পেয়েছে বা কিছু। আমাদের সাথে আরও একজন অতিথি রয়েছে, আইনুন নাহারের কাছ থেকে শুনে আসি। আইনুন নাহার, আপনার সন্তান, আপনার কন্যা এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন। আসলে ওই দিন কি ঘটেছিল, মানে সে, তার সাথে আপনার মা মেয়ের কি কথা হয়েছিল, আপনি তাকে কি আন্দোলনে বাধা দিয়েছিলেন কিনা, আমরা একটু শুনতে চাই। কোঠা আন্দোলন তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়, প্রথম থেকে নাইমায়ের সমর্থন ছিল এবং সারা দেশে যখন ছড়িয়ে পড়ে এই আন্দোলন, উত্তরাতে যখন শুরু হয়, তখন থেকে নাইমায় এই আন্দোলনে যাওয়ার জন্য আমার কাছে বারবার অনুমতি চাইতে থাকে যে মা আমি আন্দোলনে যাব। কিন্তু আমি তো মা, যেহেতু ওর বাবা আমার সাথে থাকে না, ওর বাবা থাকে গ্রামে, আমাদের ব্যবসা হচ্ছে গ্রামে, আমি শুধু লেখাপড়ার জন্য বাচ্চাদের নিয়ে ঢাকায় আসছি। নাইমা চিত্র অঙ্কন, লেখাপড়ার পাশাপাশি চিত্র অঙ্কন ভালোবাসতো, মানে কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নাইমা যে কোনো ছবি একবার দেখলে আঁকতে পারতো। তো ঘরে বসে জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলন নিয়ে একটা চিত্র এঁকে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিল। ওই চিত্রটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ হিসাবে ভাইরাল হয়। 19 জুলাই শুক্রবার দিন উত্তরার যখন আন্দোলন শুরু হয়, বাংলাদেশ মেডিকেল, মানে এখন বলে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যখন পুলিশ ছাত্রদের ধাওয়া দেয়, তখন ওই ছাত্ররা আমার বাসার নিচে অবস্থান করে রাস্তায়। ওই ছাত্ররা তখনই নাইমায় ড্রয়িং করতেছিল। এই ড্রয়িং থেকে নাইমায় উঠে বারান্দায় যায়, বলতেছে মা আমি কাপড়গুলি নিয়ে আসি, বারান্দায় কাপড় শুকাইছে আমি নিয়ে আসি। তা আমি বলছি মা একটু পরে যাইও। তো বলছে আম্মু চিকেন আছে, আমি বলছি আছে। তো ফ্রিজটা খোলে আর বলে চিকেন আছে, আমি বলছি আছে। তো কেন? বলতেছে পিৎজা বানাবো, তো আগে কাপড়টি নিয়ে আসি। এই বলে নাইমা বারান্দায় যায়। কয়তলা বাসা? 4 তলার বাসা। 4 তলায়? হ্যাঁ। এই পুলিশ তখনই নাইমাকে টার্গেট করে গুলিটা করে। মানে বারান্দায়, বাসার বারান্দায়? জি, বাসার বারান্দায় গুলিটা করে। তখন আমি কোনো শব্দ পাইনি। আমি আবার নাইমার পেছন পেছন যাই বারান্দার কাছে। আমি ঘরের ভেতরে, নাইমায় বারান্দায়, বারান্দার দরজাটা আছে না, আমি ভিতরে দাঁড়ায় আছি, নাইমার বারান্দা। নাইমার যে গুলি লাগছে আমি বুঝতেই পারি না, আমি কোনো শব্দ পাই না। নাইমার যে গুলিটা লাগছে, কিছু 2-1 মিনিট পরে আমি দেখি নাইমা দাঁড়ানোর থেকে মেঝেতে শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পরে মেয়ের কোনো শব্দ নাই। কি মা তোমার কি হয়েছে, কি হয়েছে? আমি আগে আসলাম, নিচে তো ছাত্ররা বুঝতে পারছে দাঁড়ানোর থেকে যে নাইমা মেঝেতে শুয়ে গেছে, ছাত্ররা দেখতে পারছে রাস্তা থেকে? হ্যাঁ, রাস্তা থেকে দেখতে পারছে। তখন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আমার বাসায় আসে এবং আমার প্রতিবেশীরা আসে,
তারা মানে আপনি তখন বাসায় আপনি এবং আপনার সন্তান, এছাড়া আর কেউ নাই? না না, আর কেউ আপনার নাই। চোখের সামনেই আপনার মেয়ে হ্যাঁ, শুয়ে পড়বে? আমার চোখের সামনে। আমার তো তখন মাথায় কোনো কাজ করে না। আমি যে কি করব, ওই সময় মোবাইলে কোনো ব্যালেন্স ঢুকাইতে পারি না। ওর বাবাকে বলছিলাম, বলছে বিকাশ বন্ধ। আমি অনেক দোকানেও গেছিলাম টাকা ঢুকানোর জন্য, কোনোভাবেই আমি পারছি না। পরবর্তীতে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে ছাত্ররা নাইমা কি কিছু বলতে পেরেছে আপনাকে? না না, কোনো কথাই বলতে পারে না। এইখানে সে কুমায় চলে গেছে। শরীরটা ছিল গরম তরতাজা। ছাত্ররা তাড়াহুড়া করে নাইমাকে কোলে নিল। কেউ লিফট দাঁড় করিয়ে রাখছে, কেউ রিক্সা দাঁড় করিয়ে রাখছে। এইভাবে তড়িঘড়ি করে নাইমাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে নিয়ে যায়। নাইমা কি বাসায় মারা গিয়েছিল? না, মেডিকেলে নিয়েছি, নিচে আর কি ডাক্তার ওর অবস্থা খারাপ দেখে ওকে আইসিইউতে নিয়ে যায়। তখনও কি নাইমা বেঁচে ছিল? তখন নাইমার ডাক্তার বলছে নাইমার পালস আছে। নাইমার বাম দিক দিয়ে গুলিটা লাগে, আর এই দিকে একটা গর্ত ছিল। এদিক দিয়ে একবারে মাথার 4/2 অংশে মাথার বাটিটা গুঁড়া হয়ে গেছে। আমি তো ভাবছি যে ওইখানে যাইয়া দেখি রুগী আর রুগী, মেডিকেলে রক্ত আর রক্ত। মেডিকেলে রুগী জায়গা দিতে পারে না, নিচেও রুগী বসে রয়েছে, জায়গায় চিপা চাপা সব জায়গায় রুগী। নিজের আর সন্তানকে, আমি লাস্ট নিজের সন্তানের এই অবস্থা দেখে হ্যাঁ আপনি আসলে না, সিদ্ধান্ত নিলেন কিভাবে তখন যে মানে তাকে হসপিটালে নিতে হবে বা আত্মীয় স্বজন সবাইকে জানাতে হবে? সিদ্ধান্ত আমি কিছুই করি নাই, সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাই করছে। আমি তো ভাবছি আমার মনে হয় ভাগ্য ভালো, যেহেতু আমি আইসিইউতে খালি পাইছি, আমার মেয়ের জন্য মনে হয় এবার আমার মেয়ে বাঁচা সম্ভব। কিন্তু আমি এটা জানি না যে গুলি লাগলে, মাথায় গুলি লাগলে আর বাঁচে না। তারপরে কতক্ষণ ছিল আইসিইউতে? তারপর আনুমানিক 1.5 ঘন্টা পর ডাক্তার এসে বলতে আছে নাইমা সুলতানার মাকে, নাইমা সুলতানার মাকে। তা আমি বলছি স্যার আমি, তখন স্যার আমাকে বলে যে মা আপনি শক্ত হন, আপনার মেয়ে শহীদ হয়েছে। এই বলে ডাক্তার লাল সবুজ পতাকা দিয়ে সব ডাক্তাররা এসে ওকে শহীদের মর্যাদা দেয়। তারপরে ওখান থেকে, হাসপাতাল থেকে নাইমাকে কে গ্রহণ করলো, কোথায় নিয়ে গেলেন তাকে? তারপরে ওর ছাত্রদের খবর দিছি যে ওর 2 ছাত্র, এক মামা ওর বাবার কাছে যায় সরাসরি খবরটা দেওয়ার জন্য, আর 2 ছাত্র এক মামা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তখন ওরা কুমিল্লা থেকে রওনা দেয়, কোথাও অ্যাম্বুলেন্স পাওয়া যায় নাই। অনেক কষ্ট করে আমাদের পরিচিতির মাধ্যমে মন হসপিটাল থেকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে। তো ওইখান থেকে আমার ছোট দেবর, যে নাইমার চাচু, একজন স্ট্রোকের রোগীর সার্টিফিকেট সংগ্রহ করে মুখে অক্সিজেন লাগিয়ে এইভাবে পরনের কাপড় চোপড় খুলে রুগী সেজে, স্ট্রোকের রুগী সেজে তারপরে আসে আর কি ঢাকায়। পরে যখন অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দেয়, পথে পথে পুলিশ দাঁড় করায়, অ্যাম্বুলেন্স দেখে যে আসলে রুগী কিনা। ওরা লাঠি দিয়ে
টাচ কইরা দেখছে যে আসলে রুগী কিনা। পরে আমার দেবর এদিক দিয়ে তো বুক ফাইটটা যাইতেছে ভাতিজির জন্য, অনেক সহ্য কইরা রইছে। এইভাবে মানে 5-6 জায়গায় চেক দেওয়ার পর পর আবার সার্টিফিকেট গুলা দেখছে সত্য, তারপরে ছাড়ছে। এরকম কইরা রাতের 10টার দিকে আসে উত্তরাতে। তো 10টার দিকে আমরা নাইমাকে নিয়ে আবার বের নাইমাকে হই। নিয়ে গিয়ে ততক্ষণে নাইমার মরদেহ নিয়ে কি বাসায় গিয়েছিলেন না হসপিটালেই ছিলেন? না, হসপিটাল থেকে আমাদের বিল্ডিং এর যে দারোয়ান উনি এসে গার্ডিয়ান হিসাবে নাইমার লাশটা আমরা বাসায় নিয়ে যাই। বাসার পরিবেশটা কেমন ছিল? পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী বিরক্ত করছিল কিনা, নিতে দিয়েছিল কিনা স্বাভাবিকভাবে? ওই সময় বাসার ওনারা তো ভিতরে ঢুকে না, ওনারা ওই যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের রোডটার এই রোডটার মাথায় আমার বাসাটা। তো ওনারা ভিতরে ঢুকে না, মেইন রোডের এইখান থেকে পিছন দিয়ে অ্যাম্বুলেন্স থাকে যে মেডিকেলের, এই 3টে অ্যাম্বুলেন্সের পিছন দিয়ে এসে গুলিটা করে নাইমাকে, গুলিটা করে ওরা আবার চলে যায়। আচ্ছা আচ্ছা, পুলিশ হ্যাঁ, সরাসরি? পুলিশ এই ভিডিওটা করে আমাদের এক প্রতিবেশী, আমাদের বাসার সামনের ফ্ল্যাটের 6 তলা, উনি ভিডিওটা করে নাইমার বারান্দার ভিডিওটা এবং এই পুলিশের ভিডিওটা। আমি তখন কিন্তু এই ভিডিওগুলা পাই না, আমি পাইছি 15 দিন পরে। শেখ হাসিনা পালিয়ে যাবার পরে? হ্যাঁ, তারপরে আমরা পাইছি। এরপরে নাইমাকে কি মানে কুমিল্লাতে নিয়ে গেলেন চাঁদপুরে? চাঁদপুরে ওই রাতে? হ্যাঁ, ওই রাতে তো আবার কারফিউ দিছে 12টার দিকে, 19 জুলাই রাত্রে তো এই কারফিউ দেয়। তারপরে নাইমাকে ওই দিন রাত্রে 10টার দিকে উত্তরা থেকে আমরা ব্যাক করি নাইমাকে নিয়ে। পথে পথেও আবার 5-6 জায়গার মাঝে এরকম করছে। লাশটা নিয়ে যাওয়ার সময় ওরা খুলে খুলে গাড়ি থামিয়ে খুলে ভিতরে রুগী কাপড় উল্টিয়ে তারপরে দেখে। এরপরে দাফন করলেন কি মানে চাঁদপুরেই? হ্যাঁ, তারপরের দিন আমরা দাফন করি নাইমাকে। পরিবেশ কি মানে এলাকার মানুষ কি স্বাভাবিকভাবে এই মৃত্যুটি নিয়েছে, বা পরিবারের না, সদস্য না, হিসেবে না। আপনারা কি স্বাভাবিকভাবে এই মৃত্যু নিতে পেরেছিলেন? আপনারা বিচার চেয়েছিলেন কিনা, মামলা করেছিলেন কিনা? নাইমাকে হারিয়ে নাইমার বড় বোন ট্রমাটাইজ হয়ে আছে। আমার ছোট ছেলেটা ঘুমের মাঝে চিৎকার দিয়ে উঠে আর বলে, মা গুলির আওয়াজ আসছে, মা গুলির আওয়াজ। এখন স্বাভাবিক হতে পারেনি? এখনো স্বাভাবিক হতে পারেনি। আমি গত পরশুদিনও আমি সাইকোলজিস্ট ডাক্তার দেখাইছি, আমি নিজেও দেখাই, আমার বাচ্চাদেরও দেখাই, এখনই ট্রমা থেকে বের হতে পারছে না। নাইমার বাবা কি মেনে নিয়েছে মৃত্যু? তাকে কি মেনে নিতে স্বাভাবিক আছে কিনা উনি? নাইমার বাবা ভুলবে কিভাবে? নাইমার বাবা তো বলে যে আমি তোমার দায়িত্বে বাচ্চাদের দিলাম। তো এটা আমার ভিতরেও প্রশ্ন জাগে যে আমার দায়িত্বে বাচ্চারা ছিল, আমি থেকেও আমার বাচ্চাকে রক্ষা করতে পারলাম না, এটা আমারও দুঃখ। না, মা হিসেবে এখানে অপরাধী হবার তো কিছু নেই। নাইমা তো নিজের বাড়ির ঘরের মধ্যে জি, যে পুলিশ গুলি করে মেরে ফেলেছে, যে তার মানে গোটা দেশের মানুষ তার নিজের বাড়িতেও নিরাপদ স্তব্ধ ছিল। হয়ে গেছে। আমার মেয়েকে আপনারা কি মামলা করেছিলেন? জি না, আমাদের মামলা কিভাবে করব? আমরা তো মানসিক শারীরিক দুইটাই অসুস্থ। আমরা সরকারের পক্ষ কিভাবে থেকে কি করব? আপনাদের পাশে দাঁড়ানো হয়েছে কিনা সহযোগিতা? সরকারের পক্ষ থেকে ওই যে র্যাব আসছিল তদন্তের জন্য, র্যাব এসে এই ভিডিওগুলো আমাদের দিয়ে যায়। মানে শেখ হাসিনা পালিয়ে যাবার পর? হ্যাঁ, পালিয়ে যাবে। সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা? এমনি জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে 5 লাখ পেয়েছে। আর কিছুদিন আগে ওই যে চীন মৈত্রিক মহাসম্মেলনে ডক্টর ইউনূস স্যার আসছিল, ওই সম্মেলনে দাওয়াত পেয়েছি, ওইখান থেকে 50,000 কিন্তু নাইমা টাকা তো ইয়ে পেয়েছে। তো বিচার, আপনি মা হিসেবে অবশ্যই আমি বিচার চাই। কেমন বিচার চান? আমি বিচার চাই কঠিন থেকে কঠিনতম, যাতে দ্বিতীয়বার আর কেউ এমন না কোনো করতে পারে। মায়ের সন্তান যাতে এইভাবে মরতে না হয়। জি, হুমায়ুন কবির, তারপরে কি হলো? টেনে কোথাও নিয়ে যায়, বলে যে খাবার খাওয়ার জন্য। তো আমি খেতে পারছি না, বললাম যে আমি খাবো কীভাবে? আমি খাবো না, আমার হাত বাঁধা। তো বলছে
আমার ঘাড়ের উপরে লাথি দিয়ে বলছে কুকুরের মতন খা। আমি ভয়ে আর কি ওইভাবে আর কি খাচ্ছি। চোখ একটু ওই সময় আবার খুলে দিয়েছে, তো আমি ওইভাবে মুখ দিয়ে খাচ্ছি। পানি খেতেছিলাম, তো আমার বলছে হা কর। আমার কপালের উপরে পাড়া দিয়ে শোয়া অবস্থায় তো আমার মুখের উপরে পানি ঢেলে দিল। আমি খেলাম, একটু পানি মুখে গেছে, আর বাকিটা ওরা ইচ্ছাকৃত সব বুকের উপরে ফেলে দিয়েছে যাতে না খেতে পারি। এই তো তারপরে আমাকে একটা ছোট্ট রুমের মধ্যে ঢুকাই দেয়, মানে একটা গর্তের মতন মনে হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না চোখ বেঁধে। তো সেখানে যতই পিছনে যাই, ভিতরে যাই, ততই আমার মাথায় লেগে যায় বসা অবস্থায় আমি। তো মনে হচ্ছে যে সিঁড়ির নিচে হবে, কারণ যেহেতু সিঁড়ির সামনের দিকটা উঁচু থাকে পিছনে। তো এইভাবে কতক্ষণ ওখানে রেখেছে, পরে আবার আমাকে নিয়ে আসলো। তো এভাবে আসলে কিন্তু এটা একটা দিনের কথা না, এটা এইভাবে কয়েকদিনই প্রতিদিনই চলতেছে। কতদিন চললো এভাবে? আমার মোট ছিল 11 দিন। যেদিন ছেড়ে দিবে আমাকে বললো যে আপনাকে আজকে ছেড়ে দেওয়া হবে। তো তখন একটা লোক এসে আমাকে শেভ করে দিল, আমার কাপড় চোপড়, আমার সুটকেসটাই প্রথম বের করে দিল, ট্রলিটা এনে ওখান থেকে ওরাই একটা শার্ট একটা প্যান্ট বের করে দিয়েছে, কিন্তু আন্ডারওয়্যারটার কিছু দেয়নি, জুতাও দেয়নি। তো বললো যে আপনাকে ছেড়ে দেওয়া হবে। এবং আমার পকেটের মধ্যে আমার 2টো ফোন ছিল, সেই ফোন 2টো ঢুকিয়ে দিল, বললো যে আজকে আপনাকে ছেড়ে দেওয়া হবে। তো আমাকে দুইজনে এইভাবে ধরে আর একজনের ট্রলিটা নিয়ে সামনে দাঁড়াইলো, প্রায় 20-25 গজ দূরে। এই প্রথম আমি আলো দেখি বা মানুষ দেখি ওখানে সবাই ব্যাডমিন্টন খেলতেছে, উজ্জ্বল আলো আর অনেকগুলা গাড়ি, সেই গাড়িতে লেখা র‍্যাব 10। এই প্রথম আমার মনে হলো যে আমাকে র‍্যাব 10-এ নিয়ে আসছে। তারপর আমাকে ছেড়ে দেওয়ার কথা বলে আমাকে একটা মাইক্রোবাসে উঠাইলো। অনেকক্ষণ ঘোরানোর পরে সায়েদাবাদ পীরের বাড়ি গেট, ওখানে ঢাকা চিটাং বাস স্ট্যান্ড আছে, শ্যামলী পরিবহন, ওখানে নিয়ে আমাকে একটু দূরে ছেড়ে দিল, বললো যে তোমাকে ছেড়ে দেওয়া হলো, চলে যাও। তখন তো আমি এতদিন পর চোখ খোলা, হাঁটতেও পারি না, গায়ে শক্তি নাই, আমার প্যান্ট খুলে পড়ে যাচ্ছে, বেল্ট তো আগে নিয়ে গেছে, তো আমি লুঙ্গির মতন করে প্যান্ট পরেছি। তো ওইভাবে আর কি কোনো রকম গেছি। তো ওইখানে যেই ছেড়ে দিয়েছে দেখি যে র্যাবের পোশাক পরা এবং র্যাবের গাড়ি দেখতেছি দূরে। আর আমাকে যারা ছেড়ে দিয়েছে ওরা আমার পাশে, আমি বুঝতে পারি না। তখন লোক দেখে, র্যাব দেখে আমার ভয় পেয়ে গেছি, আবার আমাকে এরা ধরতে পারে। আমি গায়ে একেবারেই শক্তি নাই, তবু আর কি সর্বোচ্চ শক্তি দিয়ে আমি ওই যে বেশি লোকের মধ্যে হারিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম। আমার সুটকেস বা লেদার ওটা আমি ধরি না, আমি একা যাচ্ছিলাম। যে যাচ্ছি দেখি পাশ দিয়ে আবার দুইজনে পিস্তল ধরেই বলতেছে একটু দৌড় দেবে না, গুলি করে দেবো, মানে অর্থাৎ ওরা সাথে আছে। তো আমি একদম মানসিকভাবে গেলাম। হঠাৎ করে ওই 3-4 জন র্যাব এসে আমাকে জাপটে ধরে, অর্থাৎ আমি তো হাঁটতেও পারি না, আমার কিন্তু জাপটে ধরার দরকার নেই, একদম এই উপর করে ফালাই দিল, কুস্তি যেভাবে ধরে, রেসলিং ধরে ওইভাবে ফালাই দিল, দিয়ে চেপে ধরছে। এই যে পাওয়া গেছে, এই যে পালাই যাচ্ছিল, একে আমরা খোঁজ দিয়েছি, এই যে ফোন বের করে, এই যে দেখেন সরকারের বিরুদ্ধে লেখে, মানে সব সাজানো ঘটনা। ওই শ্যামলী পরিবহনের কাউন্টারে নিয়ে গেল, ওখানে যায় কয়েকজনের দ্বারা সাক্ষী টাক্ষী কি লেখলো কিছু বুঝি না, আমাকে এবার হ্যান্ডকাপ লাগাইলো, লাগাই একটা গাড়িতে উঠাইলো, র্যাবের গাড়িতে উঠাইলো, উঠাই গাড়ি নিয়ে ওখানে চলে গেল র‍্যাব 10-এ, যেখান থেকে আমাকে নিয়ে আসছিল সেখানে যাওয়ার পরে একটা রুমে আমাকে, সেখানে যাই দেখি যে নেম প্লেটে লেখা মহিউদ্দিন ফারুকি, অতিরিক্ত পুলিশ সুপার, কোম্পানি কমান্ডার, র‍্যাব 10, ওনার রুমে নিয়ে গেল। তো উনি চেঞ্জ করতেছেন কাপড়, তো উনি বলতেছেন যে ওনাকে আমি ওই স্টেশনেও দেখে আসলাম, এই সময় আমাকে গ্রেপ্তার দেখাইলো। তো বললো যে হুমায়ুন কবির, এতদিন যা হয়ে গেছে সেগুলো ভুলে যান, আপনাকে আজকে ধরা হয়েছে, আজকেই আপনি চিটাগাঙে পালাই যাচ্ছিলেন সেখান থেকে, এবং আপনার এই যে মুখে দাগ বা অন্যান্য শরীরে, এগুলো ধস্তাধস্তির জন্য হয়েছে, এর বাইরে যদি কোনো একটা কথা বলেন তাহলে আবার আপনাকে এখানে নিয়ে আসা হবে। আপনাকে না, তুই করে বলতেছে, আমি আজকে, তোর কপাল ভালো, আমি আজকে র‍্যাব 2-এ বদলি হয়ে যাচ্ছি, কিন্তু ওখানে আবার তোকে নিয়ে যাব, এবং এবার আর তোকে ক্রস ফায়ারে মারার ছিল, নির্দেশ ছিল, আমি তোকে সেভ করেছি, কাজে আমি যা বলবো সেটাই বলবি। এরপর একজন ইউনিফর্মে জুনিয়র কমিশনড অফিসার, উনি এসে ঠিক আমাকে এই কথাগুলো শেখাই দিল। ওই শিখাই নিয়ে একটা রুমের মধ্যে, ওই যে প্রথম দিন যে গুহার মধ্যে ঢুকাইছিল সেইখানে ঢুকানোর পরে দেখি একটা লোক একদম জড়সড়, মানে ভয় কাঁপতেছে, বিধ্বস্ত। তো তাকাই দেখি চেনা মনে হয়, কিন্তু আমার চোখে ঝাপসা দেখি, কিন্তু যে সামনে আসে সে আমাকে চিনেছে।
বলতেছে হুমায়ুন ভাই, আমাকে ওরা সবাই জুলভান ভাই ডাকে আমাকে, যারা অনলাইনে, জুলভান ভাই আমি জাহিদ, এই অর্থাৎ এই যে জাহিদ হাসান, তো আপনি আমাকে চেনেন, কথা বলেন না, সব বলার দরকার। যাই হোক, একটু পরেই আমাদের দুইজনকে দুই হাতে, ওর ডান হাত আমার ডান হাত, ওর আমার বাম হাত ওর ডান হাত লাগিয়ে রুমে নিয়ে গেল। এই রুমটা হয়েছে সেখানে যেখানে একদিন আমি ছোট্ট একটা রুমে ছিলাম, মাথার আমি 5 ফিট 10 ইঞ্চি, ওটা 5 ফিট, পাশে 3 ফিট 4 ফিট, আর পাশে লম্বায় হবে হয়তো 5 ফিট। ওই রুমে আমি একা ছিলাম একদিন, সেখানে নিয়ে গেল ওরে আর আমাকে। তো আমরা দুজন একসাথে ছিলাম ওখানে, আমরা কথা শুনলাম। এই প্রথম বললাম যে আমার বাড়ির খবরটা ওর জানো কিনা। তো বললো যে আপনি গুম হওয়ার পর এটা পত্রিকায় ব্যাপকভাবে হয়েছে, বিভিন্ন মিডিয়ায়, আর মহাসচিব মহোদয় গেছিলেন বাসায়। এরপরে কতদিন পরে আপনাকে কোর্টে দিল? হ্যাঁ, এরপরে আবার আমাকে ওখানে রিমান্ডে নেয়, পুলিশে মিরপুর থানায় আমাকে হস্তান্তর করে, আমাকে এবং জাহিদকে। তো আমাকে ওখান থেকে আমার রিমান্ডে নেয়, রিমান্ডে 10 দিনের রিমান্ড চায়, ওরা 7 দিন মঞ্জুর করে, এবং সেখানে আমাকে মারবে না আমাদের দুইজনকে, এই জন্য 1,30,000 টাকা দিয়ে আমরা আবার ওখানে একটা হই। সেখানে ওই যে আমার ভাগনা যে পুলিশের এডিশনাল এসপি ছিল, ও একজন ওসি। এরপরে কি আপনাকে কোর্টে তুললো? জি, কোর্টে দিল। কোর্টে কতদিন রিমান্ড? ওখানে রিমান্ডে, ওখানে 7 দিনের রিমান্ড করলো, মঞ্জুর করলো। কিন্তু এদের টাকা পয়সা দিয়েছি পরে 4 দিনই আমাকে কোর্টে আবার করেছে, কোর্টে হাজির করে। কি জেলখানায়? জেলখানায়, হ্যাঁ, জেলখানায় ছিলাম আমি 5 মাস। এই বের হইয়া আবার দেখি যে আরো আমার নামে 3টা ডিজিটাল নিরাপত্তা মামলা, আর ওই সময় তো একটা দিয়ে পাঠাইছে। তো সেই মামলায় ওই একবারে জামিন পাই হাইকোর্ট থেকে, ওরা দেয় 20 দিনের জামিন, আগাম জামিন। লোয়ার কোর্টে সারেন্ডার করি, জামিন চাই, ওরা আবার পাঠাই দেয় ইয়াতে। তো এইভাবে করতে করতে আমি মোট 208 বার, এই 6 বছরে 208 বার আমি হাজিরা দিয়েছি শুধু। এর বিচার হওয়া উচিত কিনা? অবশ্যই বিচার হওয়া উচিত। এই যারা বলে এখন যে যারা দোষী না, প্রত্যেকটা দোষী, প্রত্যেকটা এসপি, প্রত্যেকটা র্যাবের অফিসারদেরকে বিচার হয় না, কঠিন বিচার হওয়া উচিত, এদেরকে প্রকাশ্যে মারা উচিত। আপনার সন্তান হত্যার বিচার কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার মেয়ের ভিডিওটাও আছে, আমার মেয়ের পুলিশের ভিডিওটার মাঝে আছে যে একজন সাদা পোশাক পরা আর একজন পুলিশের পোশাক পরা, দুইজনের বন্দুক ত্যাগ করে আছে আমার বাসার দিকে। এরাই গুলি করেছে? হ্যাঁ, এরাই গুলি করেছে। বিচার হওয়া, হ্যাঁ, এদেরকে চিহ্নিত করে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে, তাদের জনগণের সামনে তাদের পাশে দিতে হবে। জি, ধন্যবাদ আইনুন নাহার, ধন্যবাদ হুমায়ুন কবির, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। হুমায়ুন কবির একজন ব্যবসায়ী, কিন্তু তার রয়েছে রাজনৈতিক অধিকার। তিনি তার লেখালেখিকে পছন্দের দল কিংবা আদর্শের প্রতি ভালো লাগা, ভালোবাসা তুলে ধরবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক কাজটি করাই নিষিদ্ধ ছিল হাসিনার গুমের রাজ্যে। আর কিশোরী নাইমা সুলতানা, যে কিনা ছবি আঁকতে ভালোবাসত, আন্দোলনের শুরু থেকেই যে ছিল সত্য ও ন্যায়ের পক্ষে। নাইমার প্রতিবাদী সত্তা কথা বলেছে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে, শ্রেণীকক্ষের ভেতর কিংবা রাজপথে। কিন্তু হাসিনার ঘাতক পুলিশের নির্মম বুলেট চিরতরে নিভিয়ে দিয়েছে সেই প্রতিবাদের অগ্নিশিখা। আমরা বিশ্বাস করি হাসিনামুক্ত নতুন বাংলাদেশে হুমায়ুন কবির ও সন্তান হারানো মা আইনুন নাহাররা বিচার পাবেন। রাষ্ট্র সরকার তাদের প্রতি জুলুম অন্যায়ের কঠোর বিচার নিশ্চিত করে দেশে প্রতিষ্ঠা করবে আইনের শাসন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironersriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।